ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। কৃষি দর্শন মানেই কৃষি সংক্রান্ত নানান বিষয়ের আলোচনা, আর সেই আলোচনার উদ্দেশ্যেই আজ আমরা এসেছি বীরভূম জেলার সাঁইথিয়া ব্লকের অন্তর্গত গোড়াইপুর গ্রামে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই গ্রামেরই বেশ কয়েকজন কৃষক বন্ধু। আমরা কথা বলবো তাদের সঙ্গে, কথা বলে জানবো তাদের সারা বছরের কৃষিকাজের কথা, এবং সেই সঙ্গেই আমরা জেনে নেব সেই কৃষিকাজ করতে গিয়ে কোনো রকম সমস্যা যদি থেকে থাকে সে কথাও, এবং সেই সমস্ত সমস্যার সমাধানের পথ কী হতে পারে জানবো আজকের অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। কৃষি বিশেষজ্ঞ হিসেবে আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সাঁইথিয়া ব্লকের সহ কৃষি অধিকর্তা রাজীব হাজরা। আমরা প্রথমেই যাব কৃষক বন্ধুদের কথায়। নমস্কার, আপনার নাম? আমার নাম চন্দন দাস। আচ্ছা, কি চাষ করেছেন? আমি এখন আপাতত আলু চাষ করেছি। তা আলু চাষের এই যে পাতাগুলোর কি গুটিয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, কুঁকড়ে যাচ্ছে, উগড়িয়ে যাচ্ছে আর কি। আর এইটাই কি মানে কি করে এটা প্রতিরোধ করা যাবে এটা? অবশ্যই আলু চাষ করেছেন কৃষক বন্ধু এবং পাতা কুঁকড়ে যাচ্ছে, কি করলে এর থেকে মুক্তি পাওয়া যাবে, অর্থাৎ প্রতিকার কি হতে পারে জানবো আমরা। রোগটা দেখা গেছে পাতা যে কুঁকড়ে যাচ্ছে আলুর, সেই পাতা কুঁকড়ে যাওয়া মূলত ভাইরাস ঘটিত। এই ভাইরাস ঘটিত রোগের জন্য কোনো রকম ওষুধ নেই। ভাইরাস ঘটিত রোগগুলোকে প্রতিহত করার জন্য আমাদেরকে প্রথমেই সচেতন হতে হবে, যেহেতু এর বাহক পোকা যারা চুষে খায় তারা এক গাছ থেকে অন্য গাছে রোগগুলোকে ছড়িয়ে দেয়। সুতরাং আমরা সে সমস্ত বাহক ক্ষতিকর পোকাগুলোকে আটকাবার জন্য আমরা এখানে অন্তর্বাহী ওষুধ দিতে পারি। যে কোনো ধরনের অন্তর্বাহী ওষুধ, যেমন অ্যাসিফেট, ইমিডাক্লোরপিড, এগুলো আমরা বিভিন্ন রকম ডোজে দিতে পারি। অ্যাসিফেট যদি দিই আমরা 1.5 গ্রাম অর্থাৎ 0.75 গ্রাম প্রতি লিটার জলে, অথবা ইমিডাক্লোরপিড যদি দিই তাহলে 1 মিলিলিটার প্রতি 5 লিটার জলে গুলে আমরা ভালোভাবে গাছে স্প্রে করতে পারি। এবং যে সমস্ত গাছগুলোতে অত্যধিক পরিমাণে কুঁকড়ে গেছে প্রথমে সেই গাছগুলোকে তুলে ফেলতে হবে, তা নইলে সেই গাছ থেকে আবার অন্য গাছে রোগ ছড়াবে। এছাড়াও যে জিনিসটা এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে সেটা নাবি ধসা। চাষি বন্ধুকে কিন্তু প্রথমে এখন নাবি ধসার সম্বন্ধে কিন্তু খুব সতর্ক থাকতে হবে, কারণ আবহাওয়া যদি দেখা যায় যে মেঘলা হচ্ছে, আবহাওয়াতে ঠান্ডা গরম হঠাৎ করে কমা বাড়া করছে, তাহলে কিন্তু নাবি ধসার পক্ষে খুবই অনুকূল। সেই জন্য যে কোনো ধরনের ছত্রাকনাশক তাকে কিন্তু স্প্রে করতে হবে, এবং প্রতি 5 থেকে 7 দিন অন্তর তিনি যে কোনো মেটাল্যাক্সিল অথবা ম্যানকোজেব, অথবা মেটাল্যাক্সিল এবং ম্যানকোজেবের সংমিশ্রণ, অথবা সাইমক্সানিল ম্যানকোজেব, এই ধরনের বিভিন্ন রকম ছত্রাকনাশক তিনি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে পারেন। এগুলোর মোটামুটি ডোজ হলো 2.5 গ্রাম প্রতি লিটার জলে, এবং গোটা গাছ যাতে ভালো করে ভিজে যায় সেটাও লক্ষ্য রাখতে হবে। ভেলি পর্যন্ত যেন একদম ডুবিয়ে জলসেচ না করেন তাও তেনেকে দেখতে হবে। এবং যে কোনো ইউরিয়া ঘটিত সার, অর্থাৎ নাইট্রোজেন সার যেগুলো আছে ইউরিয়া, সেগুলো কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে, তা নইলে কিন্তু রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এবং চাষি বন্ধুরা যেটা দেখা যায় যে বীজ শোধন করেন না, যাদের এবছর নাবি ধসা লাগছে, যারা বীজ শোধন করছেন না তাদের কিন্তু পরবর্তী বছরের জন্য কিন্তু অবশ্যই নজর দিতে হবে যাতে বীজ শোধন করে লাগানো যায়, কারণ বীজ শোধনই হচ্ছে ফসলের টিকাকরণ, যার ফলে রোগ অনেক কম হবে। এবং অন্য ওষুধ খুব অল্প পরিমাণে প্রয়োগ করলে সেই রোগ থেকে তিনি তার ফসলকে রক্ষা করতে পারবেন। আলুর পাতা কুঁকড়ে যাওয়া থেকে রক্ষা পেতে গেলে কি করতে হবে সে কথা আমরা জেনে নিয়েছি। জানবো আরও একজন কৃষক বন্ধুর কাছ থেকে তার জানতে চাওয়ার বিষয়টি। আপনার নাম? লক্ষ্মীনারায়ণ দাস বৈরাগ্য। আচ্ছা, তাতে তো আমরা টমেটোর গাছ একটা দেখতেই পাচ্ছি, কি জানতে চাইছেন? এই গাছে হলুদ হয়ে যাচ্ছে, তবে টমেটো পাকছে না, খুব এক গাছ টমেটো ধরছে কিন্তু গাছ হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, কতটা জমিতে টমেটো চাষ করেছেন? বিঘা খানিক বটে। আচ্ছা, তো এইরকম সমস্যা কীরকম গাছে দেখছেন? মানে প্রায় মনে করেন ভিলিতে 4-5টা গাছ আছে, তার মধ্যে একটা এরকম নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো কিছু প্রয়োগ করেছেন ইতিমধ্যে? ওষুধ দিচ্ছি। আচ্ছা, কি প্রয়োগ করেছেন? অনুখাদ্য দিয়েছি, তারপরে আপনার ওই সে কি ওষুধটা, যাই হোক কিছু একটা ওষুধ প্রয়োগ করেছেন, ফল পাননি? না, কুড়িয়ে যাচ্ছে, খুব হলুদ হয়ে যাচ্ছে।
ঠিক আছে, আপনি শুনতে থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানলাম আপনার কাছ থেকে যে টমেটোর জমিতে যে সমস্যাগুলো দেখা দিয়েছে সে কথা আপনি জানিয়েছেন। জানবো এই সমস্যার সমাধান কি হতে পারে সে কথা। এটিও দেখা যাচ্ছে এটিও একটি ভাইরাস ঘটিত রোগ। ছোটোবেলায় গাছ যখন একদম বীজতলাতে থাকছে, যেখানে চারা তৈরি হচ্ছে, তখন যে কোনো শোষক পোকা এই সমস্ত রোগগুলোকে বহন করে, যারা রস চুষে খায়। তার ফলে এই রোগটা কিন্তু তার গাছের মধ্যে থেকেছে। আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এই পাতা বিবর্ণ হয়ে যেটা হলুদ মোজাইক ভাইরাসের আকার ধারণ করছে এবং পাতা কুঁকড়ে যাচ্ছে। এই জায়গাতে আর সেই গাছকে নতুন করে ফিরিয়ে নিয়ে আসার কোনো উপায় থাকছে না। এখানে প্রথমেই এই গাছগুলোকে কিন্তু তুলে ফেলতে হবে, তারপরে ঔষধ প্রয়োগের জন্য ভাবতে হবে। কারণ এই গাছ যদি ক্ষেতের মধ্যে থাকে তাহলে আবার এইখান থেকে যখন অন্য প্রকার রস চুষে নিয়ে অন্য গাছে বসবে, সুস্থ সবল গাছে, সেই গাছের শরীরেও কিন্তু এই রোগ প্রবেশ করবে। চাষি বন্ধুদের দেখা যায় যে গাছ কিন্তু তুলে ফেলতে খুব অনীহা, কারণ হচ্ছে তার একটা গাছে অনেকগুলো তখন টমেটো ধরে থাকে, সেই জায়গাতে সে তখন মনে করে আমার খুব ক্ষতি হবে, কিন্তু অল্প ক্ষতি বাঁচাতে গিয়ে তার কিন্তু বেশি ক্ষতি হয়ে যায়। এইখানে তাদেরকে প্রথম থেকেই বলবো যে একটু আগে আমরা যেটা আলু গাছেও দেখছিলাম এবং এই টমেটো গাছেও প্রথমে ছোট অবস্থাতেই কীটনাশক প্রয়োগ করতে হবে। একদম ছোটোবেলাতেই যদি গাছের ছোট চারা অবস্থাতে, সেখানে কিন্তু দানা ওষুধ হিসেবে কার্বাপিউরান 3G অথবা কার্টাফাইডোক্লোরাইড এই সমস্ত দানা ওষুধ তিনি মাটিতে প্রয়োগ করতে পারতেন, বা পরবর্তীকালে যে কোনো অন্তর্বাহী কীটনাশক, যেমন আগেও বলেছি ইমিডাক্লোরপিড বা আপনার অ্যাসিফেট অথবা রোগর ডাইমিথয়েড, এগুলো কিন্তু তিনি স্প্রে করতে পারেন। এগুলো স্প্রে করলে যে পোকা, সেই পোকা কিন্তু আটকানো যাবে। এই আটকানোর ফলে কিন্তু এই রোগ ছড়িয়ে পড়বে না। এইটি কিন্তু তাকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, কারণ এই রোগের জন্য কিন্তু অনুখাদ্যটা কিন্তু কোনো রোগকে আটকাচ্ছে না। অনুখাদ্য যেটা কাজ করে সেটা গাছকে সুস্থ সবল তৈরি করে, যাতে তার ফলন ভালো হয়, সেই সমস্ত জায়গা দেখে। চাষি বন্ধুরা সবসময় বিভিন্ন রকম অনুখাদ্য, বিভিন্ন রকম ঔষধ একসাথে প্রয়োগ করেন। তাদের খুবই দরকার যে কৃষি প্রযুক্তি সহায়ক অথবা অফিসে এসে সহকৃষি অধিকর্তার সাথে আলোচনা করে এই সমস্ত ওষুধ কিন্তু জেনে নিয়ে সঠিক ওষুধটা প্রয়োগ করা। আমরা আরও একজন কৃষক বন্ধুর কাছ থেকে জানবো তার জানতে চাওয়ার বিষয়টি। আপনার নাম? মাল। কি জানতে চাইছেন? আমি টমেটোর চারা লাগিয়েছি হালে 5 কাঠার মতন, তো ওটা মরে যাচ্ছে গাছগুলো। ফাটার আগে দিয়ে ফাটারা বিষ দিয়ে চাষ করেছি, তারপরেও মরে যাচ্ছে। তার কারণটা কি? অবশ্যই অবশ্যই, এবং এই যে মরে যাচ্ছে সেটার প্রতিকার অবশ্যই প্রয়োজন, কারণ গাছ থেকে ভালো গাছ এবং ভালো ফলন পাওয়ার জন্যই চাষ। তো আমরা জানবো কি কারণে এরকম মরে যাচ্ছে এবং কি করণীয় ঠিক এই মুহূর্তে। ছোট টমেটোর চারা মরে যাওয়ার জন্য বেশ কয়েকটি কারণেও হতে পারে। প্রথমে দেখতে হবে তিনি ভালোভাবে বীজ শোধন করেছেন কিনা, কারণ তিনি যদি বীজ কিনে নিয়ে এসে বীজ শোধন করেন, থাইরাম অথবা কার্বেন্ডাজিম দিয়ে বীজ শোধন করে 1 কেজি বীজে 3 গ্রাম ওষুধ লাগবে, সেখানে বীজ শোধন করে তাকে চারা জন্য তাকে বসাতে হবে, এবং চারাগুলি তাকে কিন্তু শোধন করে বসানো দরকার ছিল। এই চারা শোধন করবার জন্য, বীজ শোধন করবার, চারাগুলিকে শোধন করবার জন্য তিনি যে কোনো ছত্রাকনাশক, সেই ছত্রাকনাশকে অথবা তার যদি দেখা যায় যে সেখানে পোকার প্রাদুর্ভাব খুব বেশি, তাহলে কিন্তু কোনো রকম অন্তর্বাহী কীটনাশকের দ্রবণে চারাগুলিকে ডুবিয়ে কিন্তু বীজ শোধন করা দরকার ছিল। এছাড়াও যদি দেখা যায় যে চারাটি দেখতে পেলে সবথেকে ভালো হতো যে চারাটি যদি কোনো রকম ছত্রাকঘটিত আক্রমণের জন্য যদি মারা যায়, তাহলে যে কোনো ছত্রাকনাশক ম্যানকোজেব 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে উনি কিন্তু স্প্রে করতে পারেন। তাহলে এর ফলে কিন্তু কিছু উনি সুফল পাবেন। আর চারাতে কোনো যদি অনুখাদ্য যদি উনি না দিয়ে থাকেন, তাহলে এই চারা অবস্থাতে তিনি কিন্তু আমাদের সরকারের যেটি গ্রেড 2 অনুখাদ্য আছে, 20 থেকে 25 ml প্রতি লিটার জলে গুলে উনি কিন্তু গ্রেড 2 অনুখাদ্যটি স্প্রে করতে পারেন। দোকানে গিয়ে ওনাকে দেখতে হবে যে অনুখাদ্য গায়ের লেবেলে লেখা আছে কিনা গ্রেড 2। আমাদের সঙ্গে রয়েছেন এই গ্রামের আরও কৃষক বন্ধু, কথা বলবো তাদের সঙ্গে। আপনার নাম? নিশিকান্ত ঘোষ। কি চাষ করেছেন? মুসুরি কলাই। আচ্ছা, তো কি জানতে চাইছেন? এটা মুসুরি কলাইটা ধসা লাগছে, সেই জন্য জানতে চাই। আচ্ছা আচ্ছা, তো কিছু প্রয়োগ করেছেন আপনি? কিছু বিষ এখনো পর্যন্ত প্রয়োগ করি নাই, কি বিষ প্রয়োগ করবো সেটা জানতে চাই। আচ্ছা আচ্ছা,
অনেক ধন্যবাদ। মুসুর চাষের ক্ষেত্রে ধসা লেগেছে এবং সেক্ষেত্রে কি করণীয় জানবো আমরা। মুসুর গাছে যখন ফুল আসে তারপরে যদি আবহাওয়া কুয়াশাচ্ছন্ন হয়ে যায় তখন এইরকম উপর থেকে বাদামি হয়ে এই রোগটি দেখা যায়। এই রোগটি প্রতিকার করার জন্য চাষি ভাইকে প্রথমে যখন মুসুর বীজ ফেলছেন তার আগে কিন্তু অবশ্যই বীজ শোধন করতে হবে। সেই বীজ শোধনের জন্য 3 গ্রাম কার্বেন্ডাজিম প্রতি কেজি বীজের সাথে তিনি মিশিয়ে ফেলতে পারেন, অথবা প্রতি কেজি বীজের জন্য 4 থেকে 5 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি তিনি কিন্তু মিশিয়ে জমিতে ফেলতে পারেন। এছাড়া এই রোগ যখন দেখা দেবে তখন ম্যানকোজেব 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে উনি স্প্রে করবেন এবং 5 থেকে 10 দিন বাদে কার্বেন্ডাজিম 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে উনি স্প্রে করলে এটার সুফল পাবেন। কিন্তু প্রসঙ্গে আবার বারবার বলা হচ্ছে যে বীজ শোধন অবশ্যই করতে হবে, কারণ বীজ শোধনই হচ্ছে প্রথম টিকাকরণ, যার ফলে এই রোগগুলো থেকে খুব অল্প সময়ে এবং অল্প খরচ করে অন্য ছত্রাকনাশক প্রয়োগ করে তখন কিন্তু উপকার পাওয়া সম্ভব হবে। মুসুর চাষের ক্ষেত্রে ধসা লাগলে কি করতে হবে জেনে নিয়েছি আমরা। জানবো আরও কৃষক বন্ধুর কাছ থেকে তাদের জানতে চাওয়ার বিষয়গুলি। নমস্কার, আপনার নাম? উত্তম পাল। কি চাষ করেছেন? কপি। আচ্ছা, তো কপি সম্পর্কে কিছু জানতে চান? কপিটা আপনার বীজ কৃষি ভাণ্ডার থেকে নিয়ে আসার ফলে বললে যে এইটা নিয়ে যান, এইটা আপনার সুফল হবে। অজ্ঞান মাসে চারা পেতেছিলাম, অজ্ঞান মাসে চারা নয়, কার্তিক মাসে পেতেছিলাম। তা কপিটা আপনার বললে যে পৌষ মাসে লাস্ট, মাঘ মাসে মাঝামাঝিতে উঠে যাবে। তা কপিটা এখনও পর্যন্ত আপনার কোনো বাঁধনই হচ্ছে না। কিছু কিছু কপি এর মধ্যে আপনার বাঁধন হচ্ছে, আর বাদ বাকি কপি বাঁধন হচ্ছে না। তাহলে কি করা যায় এখান থেকে? অনেক ধন্যবাদ। আপনার সমস্যার কথা আমরা শুনেছি। এক্ষেত্রে ঠিক কী করণীয়, কি করলে ঠিকঠাক বাঁধন ধরবে এবং ভালো বাঁধাকপি পাওয়া যাবে জানবো আমরা। কপিটি দেখা হলো, কপিটির সম্বন্ধে উনি কিন্তু বলতে পারলেন না যে জাতটি ওনাকে দিয়েছে সেই জাতটা কোন সময়কার। কারণ অনেক সময় দেখা যায় যে যেটি জলদি জাত সেটা যদি উনি নাবিতে অর্থাৎ দেরিতে লাগান তাহলে কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও অনুখাদ্যের জন্য কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে। ওনার জমিতে যদি দূরত্বটাও খুব বেশি হয়, সঠিক দূরত্বটা কিন্তু ওনাকে মেনটেন করতে হবে। এবং এই জায়গায় এখন নতুন করে যেহেতু আর কপিগুলোকে কোন সময়কার সেটা বোঝা যাচ্ছে না, উনি কিন্তু অনুখাদ্য একটু প্রয়োগ করলে দেখতে পারেন। সেই জন্য অনুখাদ্য হিসেবে যেটি গ্রেড 2 অনুখাদ্য আছে সেই অনুখাদ্য প্রয়োগ করলে ওনার কিন্তু কিছু সুফল মিলবে। কারণ এই ধরনের কপি কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় দেখা যায় জমাট বাঁধছে না। ওনার বক্তব্য অনুযায়ী ওনার কিন্তু বেশিরভাগ কপি কিন্তু জমাট বাঁধছে না, কিছু কিছু জমিতে কপি জমাট বেঁধেছে। সেই জন্য ওনাকে অনুরোধ করা হচ্ছে যে উনি অনুখাদ্য হিসেবে গ্রেড 2 অনুখাদ্য যেটি আছে তার মধ্যে মলিবডেনাম, বোরন, জিঙ্ক সবই রয়েছে, সেই অনুখাদ্য 20 থেকে 25 ml প্রতি লিটার জলে গুলে উনি স্প্রে করলে এটার সুফল পাবেন। আপনার নাম? দিলীপ ডম। আচ্ছা, তো কি জানতে চাইছেন? আমি বেগুন চাষ করি, শসা চাষ করি, টমেটো চাষ করি, লঙ্কা চাষ করি। সুতরাং প্রথম যখন শসা চাষ করি, শসা চাষ করার পরে আমরা প্রথমেই বিচনটা দেওয়ার আগে দানা বীজ দিই। দানা বীজ দেওয়ার পরে বিচনটা সার, গোবর সার নিয়ে গিয়ে এই গর্ত খুঁদি, গর্তর মধ্যে গোবর সার ফেলাই, ফেলে তারপর অন্য জায়গায় মাটি তুলে সেই গর্তটা পূরণ করি। তারপরে শসার বিচনটা দিই, দিয়ে ওপরে আবার ঝুড়ো মাটি বা সার পাইল করে সেই বিচনটাকে ঢাকিয়ে দিই। ঠিক মোটামুটি তারপরে 2 দিন 3 দিন পরে হালকা করে জল দিই। জল দেওয়ার পর গাছটা বেরোই। বেরিয়ে যাওয়ার পর দেখা যায় কোনো গাছ আপনার হার্ড হয়ে যায়, কোনো গাছ কোকড়া লেগে যায়, কোনো গাছ মাকুতে ডগগুলোকে কুড়িয়ে দেয়, লেদা পোকা লাগে। বিভিন্ন রকম ওষুধের দোকানে যাই, ওষুধে বিষ কিনি। যে যা বলে, যে যেমন ওই আমোদপুরি আমরা বেশিরভাগই বিষ কিনি, তা যেরকম বিষ বলে ওরা সেই বিষ কিনে স্প্রে করি। কিন্তু ঠিক মতন গাছের কার্যকারী আসে না, ফল খুব কম হয়। বেগুন গাছে যেমন আষাঢ় মাসে বেগুন গেঁথেছিলাম, সুতরাং আপনার 3 মাস বেগুন আমি পাই নাই। গাছ সমস্ত পোকাতে একদম ডগ শেষ হয়ে গেল, কেটে কেটে ফেলে গিয়ে ঠিক এই মাস 2 হচ্ছে বেগুনটা দিতে লেগেছে। কিন্তু বেগুন দিচ্ছে এখন তো বেগুনের কোনো দাম নাই, ফল আমরা মানে খরচাও পর্যন্ত উঠলো কিনা তার এখন সন্দেহ আছে। তার মানে সময়ে বেগুন আপনি
হ্যাঁ সময় পায় না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার অনেকগুলো চাষের মধ্যে আমরা জানতে পারলাম যে শশা চাষের ক্ষেত্রে চেষ্টা করেছেন যথোপযুক্তভাবে চাষ করা, তারপরেও শশার গাছের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা এবং বেগুনের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যার কথা আপনি বলেছেন। জানবো এক্ষেত্রে কি করণীয়, প্রতিকারের উপায় কি হতে পারে সে কথা। ওনার বেগুন গাছের সমস্যা শুনলাম। এখানে উনি যেটি শীতের সময় এই নলি পোকার আক্রমণ কিন্তু কমে যায়, তার আগে নলি পোকার আক্রমণ কমানোর আগে যেগুলো কাজগুলো ওনাকে করতে হবে, বেগুন খেতে ওনাকে প্রচুর পরিমাণে জৈব সার এবং নিমখোল জাতীয় সার ওনাকে প্রয়োগ করতে হবে এবং বেগুন গাছ লাগানোর পর 7 থেকে 10 দিন বাদে গাছ প্রতি 10 গ্রাম কার্বোফিউরান 3G ওনাকে প্রয়োগ করতে হবে এবং আরও 10 থেকে 20 দিন বাদে উনি কিন্তু আবার 10 গ্রাম করে কার্টা ফাইটোক্লোরাইডও প্রয়োগ করবেন। এবং লক্ষ্য রাখবেন যে বেগুন গাছের পাতা যেন মাটিতে না ঠেকে যায়। প্রচুর পরিমাণে যদি বেগুন গাছের পাতা বেশি বড় হয় এবং মাটিতে ঠেকে তাহলে এই রোগের এই পোকার প্রাদুর্ভাব কিন্তু অনেক বেশি হয়। এছাড়া উনি নিমঘটিত বিষ, নিমজাত যে সমস্ত বিষ আছে সেই নিমজাত বিষ উনি কিন্তু প্রয়োগ করবেন। 10,000 ppm নিমজাত বিষ 1.5 ml প্রতি লিটার জলে গুলে প্রথম থেকে যদি উনি প্রয়োগ করেন তাহলে এই সমস্ত পোকা সচরাচর আক্রমণ করতে পারবে না। এবং প্রয়োগ করার সময় ওনাকে লক্ষ্য রাখতে হবে যে আশেপাশে যদি কোনো আগাছা থাকে সেই আগাছাতেও কিন্তু বিষ প্রয়োগ করতে হবে। আর রাসায়নিক ঔষধ যখন দেবেন তার আগে এই সমস্ত গাছ থেকে যত পোকা আছে, পোকা কাটা ডাল আছে, সেই সমস্ত ডালকে তুলে নিয়ে একটি প্লাস্টিকে করে ভরে অন্য জায়গায় ফেলতে হবে। তারপর একটি পোকাকে কাঁচের জারে রেখে সেটা দেখতে হবে যে কতদিন বাদে পূর্ণাঙ্গ মথ হচ্ছে। সেই পূর্ণাঙ্গ মথ হওয়ার পর 7 থেকে 10 দিন বাদে তিনি যে কোনো ধরনের অন্তর্বাহী কীটনাশক এবং স্পর্শ উদর জাতীয় কীটনাশক, যেমন প্রথমে বলা হয়েছিল যে অ্যাসিফেট অথবা ইমিডাক্লোরপিড, এগুলো উনি প্রয়োগ করবেন এবং অবশ্যই পাল্টে পাল্টে একই ওষুধ কিন্তু বারংবার প্রয়োগ করবেন না। এছাড়া যদি ফেরোমেন ট্র্যাপের উনি পান, ফেরোমেন ট্র্যাপ বাজারে, তাহলে কিন্তু ফেরোমেন ট্র্যাপ ব্যবহার করতে পারলে সবথেকে ভালো উনি ফললাভ করবেন। এছাড়া শশা গাছের যেটি উনি বললেন যে পাতা কুঁকড়ে যাচ্ছে, এটিও কিন্তু ওই পোকার আক্রমণে ভাইরাস ঘটিত রোগ শশা গাছে আসছে। এর জন্য কিন্তু উনি সুষম সার ব্যবহার করবেন, নিমজাত বিষ ব্যবহার করবেন এবং রাসায়নিক বিষের মধ্যে অন্তর্বাহী ওষুধ যেগুলো বলা হলো সেই সমস্ত ওষুধ কিন্তু উনি ব্যবহার করলে, পর্যায়ক্রমে ব্যবহার করলে উনি সুফল পাবেন। আর ওনাদের একটি অভ্যাস আছে যে মাটিতে অনুখাদ্য প্রয়োগ করা। এই মাটিতে অনুখাদ্য প্রয়োগ না করে অনুখাদ্য যদি উনি গাছে স্প্রে করেন ফুল আসার আগে, তাহলে কিন্তু এর জন্য ভালো ফল লাভ করবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-18015551-এ যোগাযোগ করুন। কথা বলবো আরও একজন কৃষক বন্ধুর সঙ্গে, জানবো তার কৃষিকাজের কথা। আপনার নাম? আমার নাম গণেশচন্দ্র মণ্ডল। আচ্ছা, কি চাষ করেছেন? আমি আপনার নারকেল আর করলা। আচ্ছা, তো মাঠে কি সমস্যা দেখছেন? মাঠে ওই নারকেল গাছের উপরে যে নারকেল ধরছে ওই নারকেলগুলো কীরকম একটু পোড়া দাগ হয়ে যায়। আর এই করলাগুলো আপনার মোটামুটি পোকা লাগা মতো হয়ে যাচ্ছে এবং বড় জাতের করলা, সেই করলাটা ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি করলা কি মাচায় চাষ করেছেন নাকি? মাচায় চাষ করা আছে আমার। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে আমরা চাষের ক্ষেত্রে কি কি সমস্যা লক্ষ্য করছেন সে কথা জেনে নিয়েছি, জানবো সমাধানের উপায়। নারকেল গাছে উনি যে সমস্যার কথা বললেন সেই সমস্যাটি ইরিওফাইড মাকড়, একটি খুবই ছোট, চোখে দেখা যায় না, যেটা পোড়া দাগ দেখা যাচ্ছে, অনেকে এটা মোবাইল রোগও বলছেন। সেই ইরিওফাইড মাকড়ের জন্য প্রথমে ওনাকে দরকার, এছাড়াও ওনার যে ফল পড়ে যাচ্ছে এগুলোর জন্য ওনাকে নারকেল গাছের যে যত্ন করতে হবে, বর্ষার আগে এবং পরে জৈব সার
গাছ প্রতি 40 থেকে 50 কেজি দিতে হবে। এছাড়া নাইট্রোজেন, ফসফেট, পটাশ এই সারগুলো কিন্তু দুবারে প্রয়োগ করতে হবে পূর্ণবয়স্ক নারকেল গাছের জন্য। আর ইরিওফাইট মাকড়ের জন্য উনি নারকেল গাছের যে লাল শিকড় আছে সেই লাল শিকড়কে কেটে পলিথিনের মধ্যে ইথিয়ন, প্রপারজিট অথবা প্রোফেনোফস, প্রোফেনোফস যদি উনি দেন 1 ml প্রতি লিটার জলে গুলে, অর্থাৎ 1 লিটার জলে এখানে যেহেতু উনি রুট থেকে নিয়ে যাবেন শিকড় থেকে, সেই জন্য কিন্তু 1 লিটার জলে 10 ml উনি দিতে পারেন। সেগুলোকে বেঁধে রাখলে, এটি বছরে 2-3 বার 2-3টে শিকড়ের মধ্যে বেঁধে রাখলে উনি এই নারকেল গাছে এই মাকড়ের সমস্যা থেকে আস্তে আস্তে ওনার মুক্তি লাভ হবে। এবং যদি ওনার ছোট ছোট মুচি থেকে ফল ঝরে পড়ে যায়, তাহলে ওনাকে দেখতে হবে যে মুচিতে পিছনে কোনো বাদামি দাগ আছে কিনা এবং তার উপরে কোনো সাদা মানে পাউডারের মতন পড়ে আছে কিনা। সেটা যদি হয় তাহলে তাকে ছত্রাক ঘটিত ওষুধ প্রয়োগ করতে হবে। এবং সেটা যদি না হয় তাহলে জানতে হবে যে অনেক সময় অনুখাদ্য অথবা খাবারের সুষম খাবারের অভাবে এই মুচি কিন্তু ঝরে পড়ে যায়। তাহলে তাকে কিন্তু বোরন, সোহাগা নারকেল গাছের পক্ষে খুবই দরকার, তাকে সোহাগা স্প্রে করতে হবে। এবং নারকেল গাছের নাইট্রোজেন, ফসফেট, পটাশের মধ্যে পটাশ সার খুবই প্রয়োজনীয়। সেই জন্য পটাশ সার যাতে যথাযথভাবে প্রয়োগ হয় জৈব সারের সাথে, সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাহলে তার নারকেল গাছে পরবর্তীকালে কিছু সময় বাদে ফল কিন্তু খুব ভালোভাবে আসবে এবং ঝরে পড়বে না, ভালো ফল হবে। এছাড়া উনি যেটা দেখালেন যে ওনার করলা, সেই করলাতে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ ঘটেছে। ফল ছিদ্রকারী পোকার আক্রমণকে রুখতে গেলে প্রথম থেকে সচেষ্ট হওয়া দরকার। প্রথমে যখন গাছ ছোট অবস্থায় থাকবে তখন গাছের পাশে দানা বীজ দেওয়া দরকার ছিল এবং গাছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুষম সার প্রয়োগ, অযথা ইউরিয়া ঘটিত সার বেশি না দেওয়া, নাইট্রোজেন সার যেখানে থাকছে সেগুলো যেন বেশি না দেওয়া হয়, পরিষ্কার পরিচ্ছন্ন চাষ এবং প্রথমে নিমজাত বিষ যাতে প্রয়োগ করা, যাতে অন্য পোকা সেখানে আসতে না পারে বা খেতে না পারে, রস চুষে খেতে না পারে বা ফুটো করে না ঢুকতে পারে। যেহেতু এই পোকা ফুটো করে ঢুকছে সেই জন্য কোনো স্পর্শ জাতীয় ওষুধ এখানে কিন্তু ব্যবহার করা যাবে না। এখানে কিন্তু প্রথমে সমস্ত ফল তুলে ফেলতে হবে, কারণ এই ফলে ওষুধ প্রয়োগ করলে মানুষে সেটা খেলে বিষক্রিয়াও হয়। সেই জায়গায় সব ফল তুলে ফেলে এক জায়গায় নষ্ট করতে হবে, তারপর ওনাকে ওষুধ প্রয়োগ করতে হবে। সেই ওষুধ প্রয়োগ করবেন উনি অবশ্যই অন্তর্বাহী ওষুধ। তিনি ডাইমিথয়েড থেকে আরম্ভ করে যে কোনো ধরনের অ্যাসিপিয়েট, ইমিডাক্লোরপিড, যে কোনো ধরনের অন্তর্বাহী ওষুধ তিনি প্রয়োগ করতে পারেন। তিনি অবশ্যই তার পরিমাণ দেখে নেবেন যে ডাইমিথয়েড হলে 2 ml প্রতি লিটার জলে, অ্যাসিপিয়েট হলে 15 গ্রাম প্রতি লিটার জলে এবং যদি ইমিডাক্লোরপিড হয় তাহলে 1 ml প্রতি 5 লিটার জলে গুলে স্প্রে করবেন এবং পর্যায়ক্রমে বিভিন্ন ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন। তার জন্য যাতে কোনো একটি নির্দিষ্ট ওষুধ বারংবার প্রয়োগ করলে যাতে পোকার প্রতিরোধ ক্ষমতা যাতে না গড়ে ওঠে সেটার দিকে ওনাকে সচেষ্ট থাকতে হবে। কৃষক বন্ধুদের মধ্যে আরও কিছু সমস্যা যদি থাকে কৃষি সংক্রান্ত অবশ্যই জেনে নেব সে কথাও। আপনার আর কি সমস্যা রয়েছে? সমস্যা আছে এই কাঁঠাল, এই যে আজ 5-7 বছর ধরে এই যে কাঁঠাল আসছে, এই কাঁঠালটা আপনার আস্তে আস্তে যে পচে নেমে যেছে, ফল পাচ্ছি না, এমনকি গোড়া থেকে ডগ পর্যন্ত অঝড় এই কাঁঠাল ধরে আছে। আজ 5-7 বছর হয়ে গেল কাঁঠালের আমি কোনো ফল পাচ্ছি না। এই ওষুধ স্প্রে করছি, ওষুধেও কোনো কাজ করছে না এবং এইভাবেই আস্তে 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 সমস্ত গাছের কাঁঠাল ঝরে পড়ে গেছে। হ্যাঁ, সমস্যার কথা আপনার শুনলাম, অর্থাৎ কাঁঠাল গাছে বাঁচাতে গেলে, ভালো ফলন পেতে গেলে কি করতে হবে জানবো আমরা। কাঁঠাল গাছে মুচি ঝরে যাওয়া যদি অল্প হয়, কিছু মুচি ঝরে যায়, যেগুলো পুরুষ ফুলের মুচি আছে সেগুলো ঝরে যায় এবং যেগুলো সরু ডালে মুচি আছে সেগুলো অনেক সময় কাঁঠাল হয় না, ঝরে যায়। সেই রকম যদি হয় তাহলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু সব যদি মুচি ঝরে যায় তাহলে এর প্রথমে কাঁঠাল গাছে যাতে সুষম খাদ্য প্রয়োগ করা যায় সেটা দেখতে হবে। তাই জন্য বর্ষার আগে এবং পরে 40 কেজি পচা জৈব সারের সাথে তিনি 1.5 কেজি নাইট্রোজেন ঘটিত সার এবং 3 থেকে 4 কেজি ফসফেট ঘটিত সার এবং 2.5 কেজি তিনি পটাশ ঘটিত সার তিনি প্রয়োগ করবেন। এছাড়া তিনাকে যেটা করতে হবে, এই মুচিগুলো যাতে না ঝরে যায়, নভেম্বর মাসে কাঁঠালে মুচি আসার আগে ব্লাইটক্স অর্থাৎ কপার অক্সিক্লোরাইড বা ব্লু কপার, মানে এই নামে যেগুলো রয়েছে
ব্লাইটক্স অথবা ব্লু কপার ইত্যাদি নামে, সেই ওষুধ বাজারে 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে গোটা কাঁঠাল গাছকে কিন্তু তাকে স্প্রে করতে হবে এবং এর সাথে একটি অন্তর্বাহী যে কোনো ধরনের কীটনাশক তাকে স্প্রে করতে হবে। আর দেখতে হবে কাঁঠাল গাছটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং কাঁঠাল গাছে সার প্রয়োগ হবে কাঁঠাল গাছের পাতা শেষ পর্যন্ত যতটুকু গেছে প্রায় ততটা দূরে, অর্থাৎ গুঁড়ি থেকে বেশ কিছুটা দূরে বলয় আকারে তাকে কিন্তু মাটি খুঁড়ে এই সার দিতে হবে এবং সেখানে জল প্রয়োগের ব্যবস্থা করতে হবে যাতে গাছ তার শিকড়ের মাধ্যমে এই খাবারটা সম্পূর্ণভাবে নিতে পারে। এর ফলে প্রথমে তিনি যদি এগুলো করেন তাহলে কিন্তু তার মুচি ঝরে যাওয়ার প্রবণতা, গাছের মুচি ঝরে যাওয়ার প্রবণতা কমে যাবে এবং কাঁঠাল ভালো ফলন দেবে। আমরা এতক্ষণ বীরভূম জেলার সাঁইথিয়া ব্লকের অন্তর্গত গোড়াইপুর গ্রামের কৃষক বন্ধুদের সঙ্গে কথা বলে জানলাম তাদের সারা বছরের কৃষিকাজের কথা এবং কৃষি সংক্রান্ত কিছু সমস্যার কথাও তারা জানিয়েছেন, যে সমস্যা তারা মাঠে গিয়ে প্রত্যক্ষ করছেন সে কথায়, এবং সেই সব সমস্যার সূত্র ধরেই উঠে এসেছে কিছু সমাধানের উপায় জানিয়েছেন আজকের অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিশেষজ্ঞ। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃষক বন্ধুদের, যারা তাদের মূল্যবান সময় দিয়ে জানিয়েছেন তাদের সমস্যার কথা এবং কৃষি সংক্রান্ত অভিজ্ঞতার কথা, এবং ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিশেষজ্ঞকেও। আমরা আশা করব আমাদের আজকের যে সামগ্রিক কৃষি সংক্রান্ত আলোচনা আপনারা যারা দেখছেন এই অনুষ্ঠান তাদের প্রত্যেকের কৃষিকাজের ক্ষেত্রে ওমা, আমি স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেননা কম খরচে বেশি লাভ। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।